হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ডেথ এক্সপ্রেস। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। খানিকটা লালমোহনবাবুর ঢঙে বলে উঠল প্রণয়। চারদিকে অন্ধকারে আশেপাশের বাড়িগুলো সত্যিই ভুতুরে বাড়ির মতন মনে হচ্ছিল। শীতের রাত বলে কি একটাও বাড়ির জানালা ও একটা দোকানপাটও খুলে রাখতে নেই? স্ট্রিট লাইটের আশা তো ছেড়েই দিয়েছি। এই নিছিদ্র অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের টোটো। আলো বলতে টোটোর হেডলাইট আর আমাদের কারোর হাতের মোবাইলের আলো। দূর, এরকম অন্ধকারে আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম। গ্রামগঞ্জে এরকম প্রায়ই হতো। সুমিতদার কথায় আমরা সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলাম, কিন্তু কিছু বললাম না। সুমিতদা কী লেভেলের গোল মারতে পারে তা আমাদের কারোরই অজানা নয়, তাই কোনটা সত্যি কোনটা ঢপ বোঝা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তবে সুমিতদা ছাড়া আমাদের সবার কাছেই এরকম পরিবেশ একটা নতুন অভিজ্ঞতা। আমরা চারজন, অর্থাৎ অভিক, প্রণয়, সুমিতদা আর আমি এসেছিলাম বিষ্ণুপুর এক অফিস কলিগের বিয়ে অ্যাটেন্ড করতে। আর সেই মকায় বিষ্ণুপুরটাও ঘোরা হয়ে গেল। প্রথমে আরও অনেকে আসবে বলে শেষ অবধি আমরা চারজনেই বেঁচেছিলাম। আর আমাদের পা বেড়াতে যাওয়ার জন্য সবসময়ই বাড়িয়ে রাখি। অগত্যা শনিবার সকালে ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম আমরা। দুদিন ধরে ঘুরে ঘাড়ে রবিবার রাতে বিয়ের নিমন্ত্রণ খেয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা। লাইনের কিছু কাজ চলছে, বুঝলেন কি না? ওই জন্য লোডশেডিং করে দিয়েছে, বুঝলেন কি না? জড়ানো গলায় ভেসে এলো সামনে থেকে। আর গলারই বা দোষ কি? টোটো চালানোর ফাঁকে মাঝে মাঝে ছোট্ট কাচের শিশি থেকে গলায় কিছু ঢালা হচ্ছে যে। ট্রেন কিন্তু অনেক লেট, অলরেডি 45 মিনিট লেটে চলছে। অভিক আমাদের মধ্যে সবচেয়ে দায়িত্ববান ছেলে, তাই ওর সাথে কোথাও গেলে কোনো চিন্তা থাকে না। ট্রেনের টিকিট, হোটেল বুকিং, ঘোরার প্ল্যান সব ওই করে। আর আমরা ওর ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুরি। কিন্তু এখন ও যে খবরটা দিল সেটা শুনে খুব একটা নিশ্চিন্ত হওয়া গেল না। মানে, এই হাড় কাঁপানো ঠান্ডায় স্টেশনে বসে থাকো 1 ঘন্টা। বেওয়াস গলায় বললাম আমি। প্রণয় বলল, আজকে শুনলাম কিসব অ্যাক্সিডেন্ট হয়েছে রেলে। অভিক বলল, হ্যাঁ, তাও আবার দুটো। নাগপুরে 4 জন রেল লাইনে কাটা পড়েছে, বাচ্চাও ছিল। আর মাদুরাইয়ের কাছে একটা প্যাসেঞ্জারের একটা বডি উল্টে গেছে। সিটম্যান। আজ তাহলে ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া রেল, তাই তো? বলল সুমিতদা। এসব শুনে খানিক চাপ খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম আমাদেরটা ঠিকঠাক হাওড়া পৌঁছে দিলে হয়। স্টেশন যখন পৌঁছালাম তখন রাত 11:30। অন্ধকার চারিদিকে, শুধু কয়েকটা টিউবলাইট জ্বলছে, যা একদমই পর্যাপ্ত নয় পুরো স্টেশনকে আলো দিতে। অর্থাৎ লোডশেডিং এখানেও চলছে। প্ল্যাটফর্মে প্রতিটা শেডে একটা করে টিউবলাইট জ্বলছে। ট্রেনের টাইম ছিল রাত 11:05। আরও লেট মিলিয়ে হিসেব মতো 1.5 ঘন্টা আমাদের এই ঠান্ডার রাতে জনমানবহীন স্টেশনেই কাটাতে হবে। জনমানবহীন বললাম এই কারণ পুরো প্ল্যাটফর্মে শুধু আমরা 4জনেই। স্টেশনে ঢোকার মুখে 2টো ভিখিরিকে শুয়ে থাকতে দেখেছিলাম, আর একটা কুকুর আশেপাশে দুবার ঘুরঘুর করছিল। প্ল্যাটফর্মের পেছনে একটা বিশাল অশ্বত্থ গাছ অনেকটা জায়গায় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ভূতের মতো। একটা ফাঁকা স্টেশনে এত রাতে আগে কখনো থাকিনি। আমি আর প্রণয় বসলাম একটা বেঞ্চিতে। সুমিতদা আর অভিক বসলো একটু দূরে আর একটাই। সুমিতদা বসেই মোবাইলে গেম খেলতে লেগে গেল। অভিক চিন্তিত মুখে ফোন হাতে এদিকে ওদিকে একটু পায়চারি করলো। আমি আর প্রণয় গল্প করতে লাগলাম। নানা রকম গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎ প্রণয় বলল, এতক্ষণে ট্রেনের এসে যাওয়া উচিত ছিল তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:05, অর্থাৎ 1 ঘন্টা লেট হয়ে গেছে। ট্রেনের কোনো নামগন্ধ দেখলাম না, না কোনো ডিসপ্লে বোর্ডে কোনো ইনফরমেশন, না কোনো অ্যানাউন্সমেন্ট। ঠিক সেই সময় সুমিতদার গলা পেলাম।
অভিক, অভিক। অভিককে খুঁজে পেলাম না চারিদিকে তাকিয়ে। সুমিতদার তাকাতে বলল, জল ভরতে গেছে বলল, চলে আসবে। আরও বেশ কিছুক্ষণ গেল, প্রায় আধ ঘন্টা অভিকের খোঁজখবর না পেয়ে এবার আমাদের ভয় হয়ে গেল। ট্রেন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এইরকম কাণ্ড জ্ঞানহীন কাজ তো অভিক কখনো করে না। সুমিতদাকে লাগেজ সামলাতে বলে আমি আর প্রণয় খুঁজতে গেলাম অভিককে। সারা প্ল্যাটফর্ম তন্ন তন্ন করে কোথাও খুঁজে পেলাম না তাকে। আশ্চর্য, গেল কোথায় ছেলেটা জল ভরতে যাবে বলে? প্ল্যাটফর্মের এ মাথা থেকে ও মাথা ছুটে ছুটে খুঁজেও তাকে কোথাও দেখলাম না। ফোন করার কথা ভেবে ফোনের দিকে তাকিয়ে দেখি সিগন্যাল নেই। প্রণয়ের ফোনেও একই অবস্থা। বাহ রে বাহ, এতক্ষণ তো দিব্যি 4G দিচ্ছিল, হঠাৎ কি হলো? আর সঙ্গে মারাত্মক ঠান্ডা হাওয়া বইতে শুরু করছে। গলার মাফলারটা নাক অবধি তুলে দিয়েও ঠান্ডা বাগে আসছে না। তীব্র ঝড়ে আশেপাশে গাছপালাগুলো প্রচণ্ড দুলছে। অশ্বত্থ গাছটাই মনে হচ্ছে যেন একদল বাদর উঠে ভয়ানক নাড়াচ্ছে ডালগুলো। রীতিমতো চিন্তায় পড়ে গেলাম আমরা। চতুর্দিকে একটা জনপ্রাণীকে দেখতে পাচ্ছি না আমরা। ইনকোয়ারি কাউন্টার ফাঁকা, টিকিট কাউন্টার ফাঁকা, এমনকি যে দুটো ভিখারিকে আসার সময় ঘুমোতে দেখেছিলাম তাদেরও দেখতে পেলাম না। প্রচণ্ড ভয়ে আমরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লাম যেন। অভিককে কি কেউ কিডন্যাপ করে নিল? ওই ভিখিরিগুলোকে আসলে কিডন্যাপার? স্টেশন থেকে বেরিয়ে আশপাশ একটু দেখেও নিলাম, কিন্তু চারপাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। সাথে সামনে চলছে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার ঝড়। একবার মনে হলো বিয়ে বাড়ি অবধি ফিরে যায়, কিন্তু অন্ধকারে অচেনা জায়গায় 5 কিলোমিটার দূরে বিয়ে বাড়ি খুঁজে বের করার মতো পাগলামি করতে কেউই সাহস পেলাম না। মরার ওপর খাড়ার ঘায়ের মতো এরপর শুরু হলো স্টেশনের লাইটগুলোর দপদপানি। ভয় ও ঠান্ডায় যখন হাত পা পেটের ভিতর সিডিয়ে যাচ্ছে, ঠিক তখনই দূর থেকে দেখলাম একটা জোরালো আলো। ট্রেন আসছে হয়তো। ট্রেনের আলো দেখে মনে অদ্ভুত বল পেলাম। চারদিকে যতটা পারা যায় ঘুরে অভিকের নাম ধরে ডাকতে থাকলাম আমরা। প্রত্যুত্তরে তীব্র হাওয়ার সনসনানি ছাড়া আর কিছুই এলো না। সুমিতদা হঠাৎ আমার হাত ধরে টেনে আনলো নিজের কাছে, বলল ট্রেনে আমাদের উঠতেই হবে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, পাগল হয়ে গেছো না কি? অভিককে ছাড়া কিভাবে যাব আমরা? সুমিতদা বলল, অভিক নেই এখানে, দেখছিস না অবস্থা, থাকলে এতক্ষণে চলে আসতো। নেই মানে হারিয়ে গেছে নাকি? প্রণয় ভীত কণ্ঠে বলে উঠল। তাই ধরে নে, আমাদের এই অবস্থায় একা এখানে এক মুহূর্ত থাকা উচিত না। আর এই ট্রেনটা মিস করলে কাল ভোরের আগে আর কোনো ট্রেন নেই। ততক্ষণ ওয়েট করলে আমরাও গুম হয়ে যাব। বলতে বলতে ট্রেন এসে পড়ল প্ল্যাটফর্মের ধারে। আমরা সম্পূর্ণ রকম কাণ্ডাকাণ্ড জ্ঞানরহিত হয়ে পড়েছি। অভিককে না খুঁজে পেয়ে মনের ভিতর প্রবল তোলপাড় হচ্ছে, কিন্তু এই অন্ধকারে প্রবল ঝড়ে অভিককে খুঁজতে যাওয়া পাগলামি ছাড়া আর কিছুই নয়। বড় রকম বিপদেও পড়তে পারি, সুমিতদা বলল। এরপর বড় কোনো স্টেশন দেখলে নেমে পুলিশের রিপোর্ট করব। এখন তো কাউকে যোগাযোগও করতে পারছি না। দেখি যদি একটু এগিয়ে সিগন্যাল আসে, পুলিশে আর অভিকের বাড়িতে জানাতেই হবে। ঠিক এই সময় ট্রেন বিকট শব্দ করে হর্ন দিল, তারপরেই আস্তে আস্তে গড়াতে শুরু করলো। সুমিতদা উঠে পড়ল ট্রেনে। আমরাও যন্ত্রের মতো কিংকর্তব্য বিমূঢ়ভাবে উঠে পড়লাম তার পিছনে পিছনে। ট্রেন স্টেশন ছাড়া পর্যন্ত দরজায় দাঁড়িয়ে অভিককে খোঁজার চেষ্টা করলাম। নিভু নিভু আলোয় যেটুকু দেখা যায় তার মধ্যে কাউকেই দেখতে পেলাম না। মনে মনে বললাম, সরি অভিক, কোথায় চলে গেলি বলতো তুই? ঠিক আছিস তো? কাল সকালেই খুঁজতে আসবো তোকে। ততক্ষণ যেখানেই থাকিস সাবধানে থাকিস। ভীত সন্ত্রস্ত চিন্তিত মনে যখন কামরার ভিতর দিকে তাকালাম, দেখলাম সুমিতদা আর প্রণয় দাঁড়িয়ে আছে, যেন কিছু দেখে খুব অবাক হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি হলো? প্রণয় পিছনে তাকিয়ে উত্তর দিল, পুরো কামরা তো খালি মনে হচ্ছে। ট্রেনটা পুরো বুকড বলেছিলি না, টিকিট পাচ্ছিলি না, এ তো দেখছি পুরো খালি। দেখে খানিক সন্দেহই হলো, আমরা ঠিক ট্রেনে উঠেছি তো? সুমিতদাকে বলতে বলল, এই ট্রেনটা বাদে আর কোনো ট্রেন ছিল না সকাল অবধি। যাই হোক, আমরা বসলাম একটা সিটে, কেউই নেই। সিটের নাম্বার মিলিয়ে বসারও খুব একটা প্রয়োজন বোধ করলাম না। এমনিতেই মন প্রচণ্ড ভারাক্রান্ত। সুমিতদা বলল, এরপর বড় স্টেশন মোস্ট প্রবাবলি খড়গপুর। ওখানে নেমে আগে পুলিশের রিপোর্ট করতে হবে, দেন ভোর হলেই আসবো আমরা এখানে খুঁজতে। নিশ্ছিদ্র অন্ধকার চিরে প্রবল বেগে দুলে দুলে ছুটে চলেছে আমাদের ট্রেন।
বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে একটু তন্দ্রা এসে যাচ্ছিল। পরক্ষণে কেন জানি না চমকে ভেঙে যাচ্ছিল ঘুম। মনের ভিতর প্রচণ্ড পাপবোধ জেগে উঠেছিল বারবার। সুমিত্রা আর প্রণয়ের মুখ দেখে মনে হলো তাদেরও একই অবস্থা। হঠাৎ মনে হলো কামরার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছায়ামূর্তি বাথরুমের দিকে। চোখ কষলে ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিকই দেখেছি, কেউ একটা যাচ্ছে ওদিকে। কামরার আলো নেভানো বলে মুখ দেখা গেল না, তবে একটা নিশ্চিন্ত হওয়া গেল যে কামরায় একা নয় তাহলে। আমি উঠে গিয়ে সবকটা ক্যাব খুঁজতে লাগলাম, কোথায় কেউ আছে কি না। হঠাৎ ওপরে চোখ যেতে দেখলাম একটা বাচ্চা, বড় জোর 10 বছর বয়স হবে, আপার ব্যর্থে বসে পা দোলাচ্ছে। সেখানে আর কোনো বড় কাউকে দেখতে পেলাম না। খুব অবাক লাগলো। ভাবলাম হয়তো ওই বাথরুমে যাওয়া লোকটার ছেলে। ছেলেকে এখানে বসিয়ে রেখে বাথরুমে গেছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, হাওড়া যাচ্ছে তো ট্রেনটা? মনে মনে কেন জানি না এখানে সন্দেহ ছিল যে আমরা ভুল ট্রেনে উঠেছি। তবে যে ট্রেনেই হোক না কেন খড়গপুর হয়েই যেতে হবে তাকে, আর সেখানেই আমরা নামবো। ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু পা দোলাতে লাগলো। ভাবলাম হয়তো জানে না, তাই জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? ছেলেটি নিশ্চুপে শুধু ডান হাতটা তুলে দেখালো, সেটা নির্দেশ করছে আমার পিছনে। পিছনে ঘুরতেই যে দৃশ্য দেখলাম, হাড় হিম হয়ে গেল আমার। সেই লোকটা যাকে বাথরুমে যেতে দেখেছিলাম, সে পিছনে কখন এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। এই অন্ধকারেও বুঝতে পারলাম তার চোখগুলো যেন জ্বলছে এবং প্রচণ্ড লাল। আমি ভয়ে খানিকটা পিছিয়ে গেলাম। লোকটি গিয়ে লোয়ার বার্থে বসলো। হঠাৎ তখন দেখতে পেলাম লোকটির পাশে একটি মহিলাও বসেছিল। পরনের সাজ পোশাক দেখে অবাঙালি মনে হলো। এতক্ষণ দেখতেই পাইনি, যেন ভোজবাজির মতো উদয় হয়েছে হাওয়া থেকে। উল্টো দিকে একটি বাচ্চা মেয়েকেও বসে থাকতে দেখলাম, বয়স 14-15 হবে হয়তো। একেও দেখতে পাইনি আগে। আমি সভয়ে জিজ্ঞেস করলাম লোকটিকে, আপ লোগ কাহা সে আ রহি হ্যায়? লোকটি জলদগম্ভীর স্বরে জবাব দিল, নাগপুর। আমি জিজ্ঞেস করলাম, এ ট্রেন হাওড়া জায়গা নেই? লোকটি একবার তাকালো আমার দিকে, মুখে যেন একটা ব্যঙ্গের হাসি, তারপর হাতের তর্জনী তুলে উপরের দিকে দেখালো। আমি দৌড়ে আমার যেখানে বসেছিলাম সেখানে গেলাম। সুমিত্রা দেখলাম মাথা দু হাতে ধরে বসে আছে, যেন খুব মাথা যন্ত্রণা করছে। প্রণয়কে বললাম, আমরা কামরায় একা নয়, ওইদিকে একটা ফ্যামিলি আছে। তবে খুব অদ্ভুত লাগলো ওদের। একবার আয় তো আমার সাথে। এই ট্রেনটা নাগপুর থেকে আসছে না? রাইট, আমি তো জানি পুরুলিয়া লাস্ট স্টপেজ। প্রণয়ের সাথে যখন আবার সেখানে গেলাম দেখলাম কেউই নেই সেখানে। হঠাৎ পিছন থেকে সুমিত্রা আমার পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। সামনের কামরা থেকে কিছু কিছু আওয়াজ আসছিল, যেন সেখানে অনেকে আছে। সুমিত্রা সেদিকেই এগিয়ে গেল, আমরাও ওর পিছু নিলাম। পরের কামরায় যেতেই দেখলাম প্রচুর লোকজন সেখানে, কেউ দাঁড়িয়ে কেউ সিটে বসে। তবে এত লোক থাকলে যেরকম আওয়াজ হওয়া স্বাভাবিক সেরকম হচ্ছে না। সুমিত্রা প্রথমে ঢুকতেই সবাই তার দিকে তাকালো, তারপর কী সব ভাষায় যেন কথা বলতে লাগলো। শুনে মনে হলো তামিল হবে হয়তো। হঠাৎ ওই নিভন্ত আলোয় দেখতে পেলাম ওরা কেউই স্বাভাবিক নয়। কারোর হাত ভাঙা, কেউ খোঁড়াচ্ছে, কারোর কাঁধ থেকে অনেকটা অংশ নেই। এতটাই অবাক হলাম যে গলা দিয়ে চিৎকারের শক্তিটুকু চলে গেল। হঠাৎ দেখলাম আমার সারা জামাটা রক্তে ভিজে গেছে, হাত পা ক্ষতবিক্ষত। পিছনে ঘুরতে দেখলাম প্রণয়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, রক্ত চুইয়ে পড়ছে কপাল বেয়ে। আবার সামনে ঘুরতেই দেখলাম সুমিত্রার মাথার অর্ধেকটা নেই। আমার দিকে তাকিয়ে শুধু বলল, ডেথ এক্সপ্রেস। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিষ্ণুপুর স্টেশন, রাত 12টা 5। প্ল্যাটফর্মের মাঝে বিশাল একটা ধ্বংসস্তূপ, যেন একটা শেড ভেঙে পড়েছে। চারিদিকে লোকে লোকারণ্য, আরপিএফ, সাধারণ মানুষ। কেউ কেউ ফেসবুকে লাইভ করতে শুরু করে দিয়েছে। খানিকটা দূরে দাঁড়িয়ে অভিক, এক হাতে একটা জলের বোতল, অন্য হাতে ফোন কানে ধরা। হ্যালো, হ্যালো কাকু, তোমরা তোমরা প্লিজ বিষ্ণুপুর চলে এসো। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাকু। হ্যাঁ ময়ূক। প্রণয় আর সুমিত্রা ওর তলাতেই বসেছিল। তোমরা তাড়াতাড়ি চলে এসো প্লিজ। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।